বাংলার মানুষ সাম্প্রদায়িক নয়, কিন্তু বিজেপি দলটা কমপ্লিটলি সাম্প্রদায়িক। তারা সাম্প্রদায়িকতার বাইরে ভাবতেও পারে না, তার বাইরে তারা কিছু করতেও পারবে না। দু 2026-এর বিধানসভা ভোটে এন্টালিতে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে সন্দীপন সাহার। তিনবারের বিধায়ক স্বর্ণকমল সাহার পর 26-এ লড়াইয়ের ময়দানে নামছেন তারই ছেলে সন্দীপন সাহা। বর্তমানে সন্দীপন সাহা হলেন কলকাতা কর্পোরেশনের 58 নম্বর ওয়ার্ডের এডুকেশন ও আইটি কাউন্সিলর। গত নির্বাচনে এই কেন্দ্র থেকেই তার বাবা স্বর্ণকমল সাহা বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে 58,000 ভোটের ব্যবধানে হারিয়েছিল। 26-এও সন্দীপন সাহার মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি থেকে ফের প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এখন প্রশ্ন, বাবাকে কি ছাপিয়ে যেতে পারবে ছেলে, নাকি এবারের ভোটের সমীকরণ অন্যরকম হতে চলেছে? এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে কি বললেন সন্দীপন? সন্দীপন দা, বাবার জায়গায় টিকিট পেতেই আপনাকে অনেকেই অভিষেক বচ্চনের সাথে তুলনায় করছেন। সাইজের বেশি বড় জুতোয় কি পা গলেই দিলেন? দেখুন, আমি 2015 থেকে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর। প্রথমবার কাউন্সিলর হয়ে আমাকে অ্যাডভাইজার আইটি করা হয়। পুরো কর্পোরেশনের যত অনলাইন সার্ভিসেস আজকে আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো আমার ইনিশিয়েটিভ নেওয়া। 2015-তে আমি যেই সিট থেকে কাউন্সিলর হয়েছিলাম, 2021-এ সেটা মহিলা সংরক্ষিত হয়। যাদের যাদের সংরক্ষিত সিট হয়েছিল তাদের মধ্যে কেবলমাত্র 7 জনকে দল পুনর্বাসন দিয়েছিল অন্য ওয়ার্ডে, তার মধ্যে আমি একজন। তো কোথাও তো নিশ্চয়ই আমি কাজের মাধ্যমেই জায়গাটা তৈরি করতে পেরেছি। এবং 2021-এ আমি 58 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার পরে দল আমাকে মেয়র পরিষদ সদস্য করে, মেম্বার মেয়র ইন কাউন্সিল। এগুলো তো সবই নিশ্চয়ই কোথাও নিজের কাজের মাধ্যমে একটা ছাপ ফেলে দলের কাছে সেই জায়গাটাকে তৈরি করতে পেরেছি। আর আমাদের দল পারফরমেন্সকে ভ্যালু দেয়, আমাদের দল যারা কাজ করে তাদেরকে এগিয়ে দেয়। আমাদের দলতে এটাই নীতি, এবং সেই নীতি অনুসারেই দল, বিশেষ করে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা মনে করেছেন যে আমি উপযুক্ত বিধানসভা নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার, সেই কারণেই হয়তো আমাকে টিকিটটা দিয়েছেন। অভিষেক ব্যানার্জিও অনেকটা একই রকমের প্রবলেম ফেস করছে পার্টির ভেতরে এবং পার্টির বাইরে। যদিও উনি নিজেকে খুবই যেরকম আপনিও নিজেকে খুবই সুপরিচালিত করার পরেও, তার সত্ত্বেও বাইরের জগৎ সারাক্ষণই বলতে থাকে মমতা ব্যানার্জি ছায়ায় আছে। এই যে ছায়া থেকে বেরিয়ে এসে নিজের জায়গা বানানো কতটা কঠিন? দেখুন, ছায়ায় কেউ থাকতে পারে না। ছায়া একটা মানুষের ছায়া তো তারই ছায়া, অপর মানুষের তো ছায়া, একটা মানুষের ছায়া নিশ্চয় আরেকটা মানুষের ছায়া হতে পারে না। ছায়াটা ইন্ডিভিজুয়াল, তারপরে পরিচিতি নিজের। দেখুন, সবাই কোনো না কোনো সূত্র ধরেই কোথাও না কোথাও যাবে, কিন্তু গিয়ে সেইখানে কিছু রিমার্কেবল না করলে তার নাম হবে না, তার সেই ফেম হবে না, তাকে লোক সেইভাবে ভালোবাসবে না। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, আজকে তিনি যেইভাবে দলের সংগঠনকে ধরেছেন, আজকে যেইভাবে তিনি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পরিচালনা করছেন, এটা তো অন্য দিগন্তে নিয়ে যাচ্ছে দলকে। এমন একটা দিশায় দলকে নিয়ে যাচ্ছে যে দল প্রতিটা মুহূর্তে আরো বেশি শক্তিশালী হচ্ছে। তাকে দেখে এরকম একটা ইয়াং জেনারেশন, এডুকেটেড ইয়াং জেনারেশন দলের সাথে যুক্ত হচ্ছে, তারা সুযোগ পাচ্ছে কাজ করার জন্য। এগুলো তো অভিষেক ব্যানার্জি করে দিচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে কোনো দিক থেকে প্রতিপক্ষ আমাদেরকে কোনো আঘাত করতে পারছে না। সেই কারণেই এইসব উল্টো পাল্টা ন্যারেটিভ তৈরি করে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা। মানুষ তো খাচ্ছে না, মানুষ তো সমর্থন দিচ্ছে। আলটিমেটলি গণতন্ত্রে গণদেবতাই সবকিছু। তো গণদেবতার আশীর্বাদ যতক্ষণ আছে, ততক্ষণ কে কি বললো তাতে কান দেওয়া উচিত নয়। মানুষের কথায় কান দেওয়া উচিত। আপনার কি মনে হচ্ছে অ্যাকসেপ্টেন্সের লড়াইতে কি বারবার আপনাদের পরীক্ষায় বসতে হচ্ছে, নাকি ন্যাচারালি আপনারা অ্যাকসেপ্টেড হচ্ছেন?
দেখুন, নির্বাচন তো দস্তুর। সংবিধান এই প্রভিশন করেছে যে প্রত্যেক 5 বছরে জনপ্রতিনিধিদেরকে আবার মানুষের দরবারে গিয়ে তাদের আশীর্বাদ পেয়ে আবার ফিরে আসতে হবে বা প্রত্যাখ্যিত হতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন দস্তুর, সেই নির্বাচন যখনই আসবে আমরা নির্বাচনে লড়বো। কিন্তু আমরা যদি ভালো কাজ করে থাকি তাহলে মানুষ আমাদেরকে সমর্থন দেবে। যে করবে না, মানুষ তাকে সমর্থন দেবে না। এটা ঠিক সেই রকম। দেখবেন, যখন একটা স্টুডেন্ট সারা বছর পড়াশুনো করে, সে পরীক্ষার সময় শুধু রিভিশন করে। আর যে স্টুডেন্ট পড়াশুনো করবে না, সে যখন পরীক্ষা আছে সে হাতড়ায়। বিজেপির অবস্থা হচ্ছে সারা বছর দেখা যায় না, থাকে না, ভোট এলেই ময়দানে নামে, ওরা কুলকিনারা পায় না। আমরা সারা বছর ধারাবাহিকভাবে কাজ করে আসি বলেই ভোটের দরবারে, ভোটের সময় মানুষের দরবারে আমরা বারবার মানুষের আশীর্বাদ পেয়ে থাকি। শুধু স্বর্ণকমল সাহার ছেলে নন, আপনি নিজস্ব রাজনৈতিক ক্যারেক্টার আছে, এরকম 5টা পয়েন্ট দর্শকদের সামনে তুলে ধরুন। তো বললাম, প্রথমত হলো 2015-তে আমি আমার জনপ্রতিনিধিত্বর জীবন শুরু করেছি। প্রথমবার কাউন্সিলর হয়েই অ্যাডভাইজার আইটি, সেখানে পুরো আইটি দপ্তর কর্পোরেশনের আমার তত্ত্বাবধানে ছিল। সিট রিজার্ভ হয়, মহিলা সংরক্ষিত হয়। দল 7 জনকে, 7 জন যাদের টোটাল যাদের সিট সংরক্ষিত হয়ে তারা সেখানে দাঁড়াতে পারবে না, তাদের মধ্যে থেকে 7 জনকে দল পুনর্বাসন দিয়েছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। 2021-এ নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে দল আমাকে মেম্বার মেয়র ইন কাউন্সিল করে। এগুলো তো স্বীকৃতি। ভালো কাজ করলেই তো দল স্বীকৃতি দেবে, না তো স্বীকৃতি দেবে না। তো এগুলো তো পেয়েছি আমি, এই কাজগুলো করেছি, এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের জন্য কাজ করেছি। আজকে 58 নম্বর ওয়ার্ডের আমি পৌর প্রতিনিধি, সেইখানে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তার সাথে সাথে এন্টালিতে 5টা ওয়ার্ড, 54, 55, 56, 58, 59, সেইখানে মানুষদের সাথে নিত্যরোজ যোগাযোগ রাখা, তাদের সাথে জনসংযোগ করা, তাদের সাথে সুযোগাযোগ স্থাপন করা, এগুলো তো করেছি আমি। করেছি বলেই তো ওখানকার মানুষের মধ্যে এত উৎসাহ। সন্দীপদা, নারী নিরাপত্তা আজকের দিনে একটা বিশাল বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপনি এমএলএ হলে কোন 3টে জিনিস এমএলএ ফান্ড থেকে করবেন নারী সুরক্ষার জন্য? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ইচ্ছে আছে, প্রত্যেকটা এলাকাতে ওমেন অ্যান্ড চাইল্ড টয়লেট, মানে আমরা যে পেন ইউজ টয়লেট গুলো করি না, ওটা স্পেসিফিক্যালি ফর ওমেন অ্যান্ড চাইল্ড। এটা আমার করার একটা ইচ্ছে আছে, এটা করা দরকার আমার মনে হয়। আমাদের এন্টালি বিধানসভা কেন্দ্রে পপুলেশন খুব দ্রুত বাড়ছে, কমপ্লেক্স হচ্ছে, বাড়ি হচ্ছে। তো সেখানে জল, যেটা 5 বছর আগেও যতটা জল থাকলে এনাফ হতো, পর্যাপ্ত ছিল, সেটা এখন হয়তো পর্যাপ্ত হচ্ছে না, আরো জলের চাহিদা বাড়ছে। সেটার জন্য আমরা ইতিমধ্যে বুস্টার পাম্পিং স্টেশনের জন্য আমরা অনুরোধ করেছিলাম, সেটা অনুমোদনও হয়ে ইলেকশনের পরে সেই কাজটাও শুরু হবে। তো এইগুলো কিছু কিছু জায়গায় কাজ করতে হবে। নারী নিরাপত্তার ক্ষেত্রে আমি বলবো না, সেন্ট্রাল গভর্নমেন্টের ইউডিএমএ মিনিস্ট্রি সার্ভে করে বলেছে কলকাতা ভারতবর্ষের সেফেস্ট সিটি। এটা তো আমরা বলছি না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভে বলছে। তো সেটা তো আছে, এখানে নারী নিরাপত্তার কোনো অভাব আছে বলে মনে হয় না। এখানকার নারী, আমাদের নারী দুর্গা, আমাদের নারী লক্ষ্মী, তারাই তো পরিচালনা করে। আরে রাজ্যে, পুরো দেশে প্রথম একমাত্র, মানে এখন হয়তো দিল্লিতে গিয়ে এরা রেখা গুপ্তাকে করেছে, কিন্তু মাঝখানে বহু বছর একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার এরিয়াতে সংখ্যালঘু ইম্পর্টেন্ট একটা ভোটার সেগমেন্ট। আপনি কি মনে করেন সংখ্যালঘুদের ভোট পেতে গিয়ে হিন্দু ভোট হারাবেন বিজেপির কাছে? আচ্ছা, আমরা এইভাবে দেখি কেন বলুন তো? এই প্রশ্নগুলো তো আমরা আজকে থেকে 5-7 বছর, 10 বছর আগে করতাম না। এটা বিজেপির এখানে আবির্ভাব হওয়ার পরে এইসব প্রশ্ন উঠছে। আগে তো আমরা ভোটারকে ভোটার বলতাম, কে হিন্দু কে মুসলিম সেভাবে ভাগও করতাম না। আমরা মানুষের কাছে যেতাম, আমাদের কি কাজ করেছি সেই খতিয়ান তুলে ধরতাম, মানুষ আমাদেরকে ভোট দিত। এই ধর্মের মেরুকরণ তৈরি করে রাজনৈতিক সমীকরণ, এইটাই বিজেপির এজেন্ডা। কিন্তু এই এজেন্ডাতে তো সাকসেস হচ্ছে না, আর হবেও না সাকসেস। কারণ বাংলার মানুষ এই ফাঁদে পা দেবে না। বাংলার মানুষ সাম্প্রদায়িক নয়, কিন্তু বিজেপি দলটা কমপ্লিটলি সাম্প্রদায়িক।
তারা সাম্প্রদায়িকতার বাইরে ভাবতেও পারে না, তার বাইরে তারা কিছু করতেও পারবে না। কিন্তু বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে দূরে রাখবে, এর আগেও রেখেছে, এখনো রাখছে, আগামী দিনও রাখবে।